আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বলা হয় সংস্কৃতি চর্চা মানুষকে উদার হতে শেখায়, মানুষকে ছোট পথ থেকে প্রশস্ত পথে হাঁটতে শেখায়। কিন্তু আমরা আজ কোন পথে হাঁটছি? আমরা কি উদারতার সংস্কৃতি সেই জায়গাটা থেকে বের হয়ে এসে সংকীর্ণতার পথে হাঁটতে শুরু করেছি কিনা? আমরা প্রশস্ত পথ ছেড়ে অলিগলিতে ঢুকে বসে আছি কিনা, যে ছোট ছোট সেই অলিগলিতে গিয়ে আমরা আলাদা আলাদা পথ খুঁজে নেবার চেষ্টা করছি। কোনো পথের মধ্যে আমরা সাম্প্রদায়িকতা খুঁজে পাই, কোনো পথের মধ্যে আমরা বর্ণ খুঁজি, কোনো পথের মধ্যে আমরা আরও নানান ধরনের বিভেদ করবার চেষ্টা করি। সেই জায়গাটা থেকে যদি বের হয়ে আসতে চাই, সংস্কৃতি চর্চার বাইরে তো যাওয়া যাবে না। নানান ধরনের জিডিপি বাড়ে, সংস্কৃতির জিডিপি কতটা বেড়েছে আমরা কি কখনো সেটা ভেবে দেখেছি? নাকি সেই জিডিপি আরও দিনের পর দিন নিচের দিকেই নামতে শুরু করেছে? সেই জায়গাটায় উন্নয়নের পথে যেমন হাঁটছি, মনের এই উন্নয়ন বা এই যে মানসিকতার উন্নয়ন, মনুষ্যত্বের উন্নয়ন, সেই জায়গাটায় ভাবতে আজ হবে। না ভাবলেই নানাবিধ সমস্যা আমাদের সামনে এসে দাঁড়াবে, যেটা আমরা প্রতি মুহূর্তে দেখতে পাই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। অল্প কিছু না জেনে, কম জ্ঞান বুদ্ধি নিয়ে একজনকে আমরা দোষারোপে মত্ত হয়ে পড়ি এবং সেখান থেকে নানা ধরনের বিদ্বেষ তৈরি হয়, বিদ্বেষ থেকে বিভাজন, আর সেখান থেকে আমাদের সেই যে মায়া, মমতা, আবেগ, ভালোবাসা সেগুলো হারিয়ে যায়। সেখান থেকেই আমাদের জাতিগতভাবে একসাথে হয়ে থাকা, একসাথে পথ চলা আমরা ভুলে যাই। সেটা যেন ভুলে না যাই, সেজন্যই আজকের এই আয়োজন। সম্মানিত দর্শক, আপনারা যারা রয়েছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের নিটোলটার 21-এর রাতে। আমি ফেরদৌসী আহমেদ তো থাকছি এই আলোচনার সাথে, এবং যাদেরকে পেয়েছি আপনাদের সাথে শুরুতেই আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর রতন সিদ্দিকী, নাট্যকার, শিক্ষক এবং গবেষক, এবং সর্বডানে আজ রয়েছেন ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল, সদস্য সচিব সম্প্রীতির বাংলাদেশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমি ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাচ্ছি, এবং আজকে আমরা যে কথাগুলো বলবার চেষ্টা করব সেটার পেছনেও কারণ সেই সামাজিক যোগাযোগ মাধ্যম, একটি ভুল বোঝাবুঝি বলি কিংবা একটি অপচেষ্টা বলি, অপপ্রয়োগ বলি আইনের, নানান কিছুর কারণে লালনের একটি গান যেটা অনেক বেশি প্রচলিত, অনেক বেশি মানুষের মনে একদম সেই ভালোবাসার জায়গাটা সবসময় আরও নতুন করেও সেই জায়গা তৈরি করে। সেই রকম একটি গানের দুটো লাইন সাম্প্রতিক সময়ে যে ঝামেলাটা তৈরি করলো এবং সাইবার নিরাপত্তা আইনে মামলা হলো, তাকে ধরা হলো, এই যে জায়গাটা কেন হচ্ছে? দেখুন, আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আজকে আপনার একটা খুব প্রয়োজনীয় বিষয় আজকে আলোচনায় তুলে নিয়ে এসেছেন। আমি অন্য জায়গা থেকে বলবো। ডক্টর রতন সিদ্দিকী আছেন, তিনি হয়তো আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ওই প্রেক্ষাপটে বিশ্লেষণ করবেন। আমি পেশায় একজন চিকিৎসক, এবং আমি মনে করি আমি এই সমাজটাকে বোঝার চেষ্টা করি আমার জায়গা থেকে পেশার ফাঁকে ফাঁকে। তো আমি যেটা মনে করি যে আমাদের কোথাও একটা তাল লয় কেটে গেছে। আমাদের যেটা মূল ফোকাস ছিল সেই জায়গা থেকে আমরা সরে এসেছি। একটু খেয়াল করে দেখুন, আজকে গাজায় যে গণহত্যা চলছে, যেটি এক কথায় নিন্দনীয়, সেই বিষয়ে কিন্তু আমাদের ব্যাপক সচেতনতা আছে। আমাদের ইয়াং জেনারেশন, আমরা মনে করি যে তারা আজকে বিস্তৃত, তারা আজকে বাস্তবতার দিকে খুব বেশি আগ্রহী না, তারা অনলাইনে আগ্রহী। কিন্তু আমি দেখলাম সদ্যই বোধহয় একটি সাইকেল র্যালি হয়েছে, এবং আমি দেখেছি যে ইসরায়েলি পণ্য বর্জন কিংবা গাজার প্রতি সহানুভূতির ব্যাপারে আমাদের সকল প্রজন্মের ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের একটা আগ্রহের জায়গা আছে। অর্থাৎ বাঙালির যে সেই জায়গাটা, যে বাঙালি দরদি, বাঙালি কেয়ারিং, বাঙালি তার নিজেরটা ছেড়ে একটা বৈশ্বিক ব্যাপার বা একটা ভালো কিছুর জন্য বাঙালি আগ্রহী, সেটা কিন্তু এখন আছে। কিন্তু লালনের ব্যাপারটা যখন আসছে, তখন এই বিষয়ে কিন্তু কারো কোনো আগ্রহ নেই, এবং নেগেটিভ প্রচারণা। এবং আমরা দেখেছি যে এই ধরনের জিনিসগুলো কিন্তু নতুন না, এর আগে কিন্তু ঢাকা শহরে লালনের ভাস্কর্য ভাঙা হয়েছে, এটি আজকে নতুন কোনো ফেনোমেনন না। আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে একটি ভাস্কর্য স্থাপন করে সেটি পরিবর্তন করতে হয়েছে, এবং আমরা দেখেছি খোদ জাতির পিতার ভাস্কর্য স্থাপন নিয়ে মানুষের ঔদ্ধত্য। একদল লোক সেটিকে বুড়িগঙ্গায় ছুঁড়ে ফেলার ঔদ্ধত্য বন্ধ দেখিয়েছিল, এবং তাকেও কিন্তু বশে আনতে আমাদের সময় লেগেছে।
তো ব্যাপারটা হচ্ছে এরকম যে কোথায় যেন তালটা যেন কোথায় কেটে গেছে। আমরা আমাদের হয়তো বেসিক জায়গাটা ঠিক আছে, কিন্তু আমাদের যে আদর্শিক জায়গাটা আমরা কোনটাকে আপন করে নিব সেই জায়গায় আমাদের ছন্দপতন হয়ে গেছে। আমরা হঠাৎ করে কেন যেন খুব বেশি ধর্মীয় বিভাজনে বিভাজিত হয়ে যাচ্ছি, আমরা খুব বেশি করে অন্যভাবে চিন্তা করতে শুরু করেছি। আমি জানি না আমার এই ব্যাখ্যাটা, এটা একদম আমার নিজস্ব ব্যাখ্যা, যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের মানে ভারতীয় উপমহাদেশের বিভক্তি, সেখান থেকে তো আমরা 24 বছর ব্যবধানে সরে এসেছিলাম। আমি যদি ভুল না বলে থাকি, মৌলানা আবুল কালাম আজাদ বোধহয় একসময় দুঃখ করে বলতেন যে হাত মে বিড়ির মুঁ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। এটা হচ্ছে পশ্চিম পাকিস্তানের পাকিস্তান আন্দোলন। পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বাঙালিরা, কিন্তু সেই বাঙালি জাতি 24 বছরের মধ্যেই, ইনফ্যাক্ট পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই বুঝেছে যে পাকিস্তান মানে স্বাধীনতা না, দ্বিজাতি তত্ত্ব কোনো তত্ত্ব না। মাত্র 24 বছরের ব্যবধানে কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমি সদ্যই আমাকে ডক্টর রতন সিদ্দিকী তার একটি বই উপহার দিয়েছেন, আমি পড়ছি যে আমাদের মুক্তিযুদ্ধ পূর্ব বাঙালির ইতিহাস। তো কোথাও কিন্তু বাঙালির কোনো স্বাধীন রাষ্ট্রের, বাঙালির কোনো স্বাধীন জাতিসত্তার অস্তিত্ব নেই। অসংখ্য ভাগে বিভাজিত, এবং কোনো শাসকই কিন্তু বাঙালি শাসক নন। এমন না যে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র ছিল, সেটি পরে পরাধীন হয়েছিল। তো বঙ্গবন্ধু যে মানুষকে উজ্জীবিত করলেন, একদম কিন্তু একটা যে ব্যাকগ্রাউন্ডের প্রেক্ষাপটে, সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু বাঙালির স্বাধীন রাষ্ট্র, বাঙালি জাতিসত্তার অস্তিত্ব নেই। সেখান থেকে তিনি বাঙালি জাতি রাষ্ট্র শেখালেন যে আমরা বাঙালি জাতি, এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। এবং পৃথিবীর খুব কম জাতির পিতাই তার জীবদ্দশায় সেই স্বপ্নকে বাস্তবায়ন করে যেতে পেরেছেন, যে জাতিকে রাষ্ট্র উপহারে যেতে পেরেছেন। তো বঙ্গবন্ধু সবটাই করলেন। তো তার ভিতরে পিছনে জোরটা কী ছিল? সেই জোরটা ছিল যে বাঙালি তার সংস্কৃতিকে ধারণ করত, বাঙালি তার ঐতিহ্যকে ধারণ করত। তো এখন সেটাকে তো নড়বড়ে করার জন্য আমার কাছে মনে হয় যে খালি পাকিস্তানকে দায়ী করলে হবে না, একটা দীর্ঘমেয়াদী প্রয়াস ছিল। সেই প্রয়াসটা আমার কাছে মনে হয় বঙ্গভঙ্গ দিয়ে শুরু হয়েছিল, যে তখন থেকে বাঙালিকে শেখানো হয়েছে যে তোমরা দুটো জাতি, একটি পাকিস্তান, একটি মুসলমান জাতি, একটি হিন্দু জাতি। এবং যখন বঙ্গভঙ্গ হয় তখন লর্ড কার্জন সম্ভবত একটি চিঠি লিখেছিলেন ব্রিটিশ রাজের কাছে, দ্য অনলি দ্য বেঙ্গলিজ উইল ক্রাই। যদি আপনি বেঙ্গলের মানচিত্র তখন দেখেন, তার মধ্যে আজকের আসাম ছিল, আজকের উড়িষ্যা ছিল, আজকের বাংলাদেশ ছিল, আজকের বিহার ছিল, একটা বিগ টেরিটরি। বলা হলো প্রশাসনিক সুবিধার্থে আজকের বাংলাদেশের চেয়ে ক্ষুদ্রতর একটি অংশ নিয়ে নতুন প্রদেশ গঠন করা হচ্ছে। অনলি দ্য বেঙ্গলিজ উইল ক্রাই মানে হচ্ছে বঙ্গভঙ্গ হলে খালি বাঙালিদের এটি মনোবেদনার কারণ হবে, আর কেউ পাত্তাও দেবে না। কিন্তু পরিস্থিতি এমন দাঁড়ালো যে কিং জর্জ দ্য ফিফথকে ভারতবর্ষে এসে বঙ্গভঙ্গর অধিঘোষণা দিতে হলো। মানে এ থেকে ব্রিটিশদের যে শিক্ষাটা ছিল যে বাঙালিকে বা ভারতকে বিভাজিত করতে হলে আরও ভালোভাবে কাজ করতে হবে, তারা সেই কাজটা শুরু করেছিল। বা পাকিস্তান আমার এটি আরও প্রসার লাভ করেছে। এত কিছুর প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতা, তারপর আমরা বলছি যে 75-এর পরে বাংলাদেশে পিছিয়ে চলা একদম অনিবার্য বাস্তবতা, যে বাংলাদেশকে পাকিস্তান বানাবার জন্য, অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের রাষ্ট্রে বানাবার জন্য সব কিছুই করা হয়েছে। কিন্তু তারপর তো আমরা আবার অনেক দিন ধরে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির অধীনে আছি, এবং তার ফলাফল তো আমরা দেখছি। এই আজকে আপনাদের 21শে টিভির সামনে এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, এসবই তো প্রমাণ করে যে যখন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আমাদের এখানে ক্ষমতায় থাকে, তখন উন্নতিটা শনৈ শনৈ। এটা এখন আর বলার কিছু নেই যে আমরা উন্নয়নের মহাসড়কে নই, কারো কিছু বলার কোনো অবকাশ নেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করছেন, বলছেন তার লজ্জা লাগছে বাংলাদেশ উন্নতি দেখে। কিন্তু যখন আমি দেখছি যে লালনের স্ট্যাটাস দেওয়ার পরে একজন গ্রেফতার হচ্ছেন, তখন আমি তো লজ্জিত হচ্ছি যে আমরা ওই জায়গায় কেন পিছিয়ে আছি। আমার কাছে এটা মনে হয় যে যে জাতি গাজায় মানবতার অবমাননায় রাস্তায় ঝাঁপিয়ে পড়তে পারে, সে জাতিকে এই যে দীর্ঘ সময় যে বিভ্রান্তির মধ্যে রাখা হয়েছে, সেই জায়গাটাকে সঠিক জায়গায় আনার ক্ষেত্রে আমরা এখনও যথেষ্ট করতে পারছি না। যে জাতিকে বঙ্গবন্ধু 24 বছরে শিখিয়েছিলেন তোমরা একটি জাতি এবং তোমাদের এই হচ্ছে ঐতিহ্য, আমরা আমাদের ঐতিহ্যটা ভুলে গেছি। আমরা এখন আর যাত্রাপালায় খুব বেশি আগ্রহ নেই না, আমরা ধর্মীয় অনুষ্ঠানে আগ্রহ নেই। কিন্তু এটাও সত্যি, আমি দেখেছি যদি আপনি সে ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন আজও বাংলাদেশে, তাতে কম লোক কিন্তু জড়ো হয় না। রাতের পর রাত জেগে বাঙালি কিন্তু এখনও মেলা দেখে। আমি সদ্যই সিলেটে একটি অনুষ্ঠানে গেছিলাম, অবাক লেগেছে যে সারা রাত ধরে গ্রামের লোকজন কিভাবে এখনও যাত্রাপালা দেখছে। তো সেটি কিন্তু আছে, এটি কিন্তু ধর্মীয় অনুষ্ঠান। একজন সুফি সাধকের ওরসে, সেখানে যারা ধর্মকর্মকর্তারা যাচ্ছেন, পাশে একটি মেলা হচ্ছে ওরসকে কেন্দ্র করে, সেখানে 2-10 গ্রামের লোক ভেঙে এসে পড়ছে, সেখানে কিন্তু ওয়াজ হচ্ছে না। তো সেই বাংলাদেশটা তো আছে। আমার কাছে মনে হচ্ছে যে আপনি যে শুরু করেছেন, আমি শেষ করে দিচ্ছি যে আমাদের বেসিকটা এখনও ঠিক আছে, কিন্তু উই আর ডেভিয়েটেড, আমাদের ফোকাসটা সরিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন আমাদের জাকাতের টাকা আমাদের
আত্মীয় স্বজনের বাইরে আছে বাঙালি ডায়াসপোরা, তারা এখন সেটা গাজায় জাকাত পাঠায়, তারা বাংলাদেশে জাকাত পাঠাতে খুব একটা আগ্রহ বোধ করে না। আমরা হঠাৎ করে যেন আমাদের মূল ফোকাসটা হারিয়ে ফেলেছি। সেই ফোকাসটা যদি ধরে না আনা যায় তাহলে কি দাঁড়াবে? তার একটা মহড়া মনে আমরা বছরখানেক আগে আমেরিকায় দেখেছি, যারা গণতন্ত্রে এত বড় ধ্বজাধারী দেশ, আজকে আমেরিকায় বাঙালি মারছে, গোলাগুলি হচ্ছে। আমি কোনো প্রসঙ্গে যাচ্ছি না। মার্কিন ক্যাপিটালে যে কিছু উন্মাদ সাদা মানুষের আক্রমণ, সেদিন যদি মার্কিন ভাইস প্রেসিডেন্ট স্ট্যান্ড না নিতেন, অবস্থান না নিতেন, তাহলে তো মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র শেষ হয়ে যেত। অর্থাৎ 200 বছরে গণতন্ত্র সঠিকভাবে যাবে না, 200 বছর উন্নয়ন সঠিক ভিত্তি পাবে না যদি না সংস্কৃতির জায়গাটা ঠিক থাকে। যদি না ঠিক থাকে, এবং আপনি একদম আপনার বক্তব্যের শুরুতে বলেছেন যে কোথায় যেন একটা সুর তাল লয় কেটে গেছে, এবং সেটা ফিরিয়ে আনতে হলে বা সেই তালটা ধরে রাখতে হলে তো সাধনাটা চালিয়ে যেতে হবে, সাধনা না হলে তো হবে না। আমি প্রফেসর ডক্টর রতন সিদ্দিকী, আপনাকে আমি একটা উদাহরণ দিতে চাই। একজন আমাকে একটি উদাহরণ দিলেন, আমার উদাহরণটা ভালো লেগেছে, কিন্তু আমি বোদ্ধা নই। আপনি নিঃসন্দেহে বোদ্ধা এবং বুঝিয়ে আরও ভালো বলতে পারবেন আমার জন্য, আমার দর্শকদের জন্য। সেটা হচ্ছে তিনি বলছিলেন যে একটি সাদা কাগজ, এই সাদা কাগজটায় যদি কোনো রং তুমি না ঢালো, এই সাদা কাগজটা বিবর্ণ থেকে যাবে। এটা যেমন সত্য, পাশাপাশি এখানে যদি সব রং একসাথে ঢেলে দাও তাহলে খুব বাজে রকম কালো হয়ে যাবে, সেটাও সত্য। কিন্তু তুমি যদি রঙগুলোকে আলাদা আলাদা পাশাপাশি সাজিয়ে দাও তাহলে কিন্তু মানে পুরো কাগজটা রঙিন হয়ে উঠবে, পাশাপাশি থাকবে, দেখতে অনেক ভালো লাগবে। এই জায়গাটা দিয়ে উনি উদাহরণটা এভাবে দিচ্ছিলেন যে সেরকম এদেশে ধর্ম, বর্ণ বা জাতপাত ভেদে অনেক মানুষ রয়েছে, তাদের আলাদা আলাদা একটি সংস্কৃতি আছে, এবং সব কিছু মিলিয়ে আবার একটা বাঙালি সংস্কৃতিও আছে। সবগুলোকে যেমন সব ধর্মের সংস্কৃতি একসাথে মিলাতেও যেও না, তাতেও ওরকম বাজে রকম কালো হয়ে যাবে। আবার একদম সবাইকে দূরে দূরে রেখে এই প্রশস্ত রাস্তা যদি বলি বা পৃষ্ঠা বলি, সেই জায়গাটা যদি সবাইকে একত্রিত না করো তাহলে ওটা রঙিন হয়ে উঠবে না। তিনি আমাকে উদাহরণটা এভাবে দিলেন, আপনি নিঃসন্দেহে একটু বুঝিয়ে বলবেন কোনটা হওয়া উচিত বাংলাদেশে। জি, ধন্যবাদ। ডক্টর স্বপ্নীল খুবই চমৎকার বলছিলেন, একটি সংক্ষিপ্ত ইতিহাস তিনি তুলে ধরেছেন, এবং তিনি খুব অসাধারণ একটি কথা বলেছেন, তাল লয় ছন্দ আমাদের কেটেছে, আমাদের একটা বিচ্যুতি হয়েছে, আমরা পিছলে পড়েছি। এখন পিছলে যে পড়েছি এটা কিন্তু আর মানে অস্বীকার করবার উপায় নেই। মুক্তিযুদ্ধের পক্ষের একটি রাজনৈতিক দল এতটা বছর ধারাবাহিকভাবে রাষ্ট্র ক্ষমতায় বসে অর্থনৈতিক উন্নয়ন যে পরিমাণ করতে পেরেছেন, মননের ঋদ্ধিটা সে পরিমাণ ঘটেনি। এখন এই যে সমৃদ্ধি আপনি বলেন, সমৃদ্ধিটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি যোগ মননের ঋদ্ধি, দুটো মিলেই তো সমৃদ্ধি। আমাদের অর্ধেকটা হয়েছে, বাকি অর্ধেকটা কিন্তু হয়নি। এই কয় বছর আমরা পিছিয়ে পড়েছি। এখন এই পিছিয়ে পড়ার পেছনে ওই যে আপনি একটি রঙের কথা বললেন, ওটা নন্দনতাত্ত্বিক বিশ্লেষকরা এই ব্যাখ্যাটি দিয়ে থাকেন, এটি সত্য। কিন্তু খেয়াল করতে হবে যে রাজনৈতিক নেতৃত্ব, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তাদের অনেকখানি দায় এবং দায়িত্ব আছে। সমাজ সংস্কৃতি কোন দিকে যাবে রাষ্ট্র পরিচালনা কিন্তু নির্ধারণ করেন। যেমন ধরেন খ্রিস্টপূর্ব 269 অব্দে সম্রাট ছিলেন অশোক। অশোকের সময় আপনি চিন্তা করেন কৌলিঙ্গ, এই উড়িষ্যা কৌলিঙ্গতে 1 লক্ষ মানুষ খুন হয়ে গেল। 1 লক্ষ মানুষ, কি হিংস্রতা! ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে কি হিংস্রতা! সম্রাট অশোক 85,000 অনুশাসন দিলেন, দিয়ে তিনি কিন্তু টোটাল ভারতবর্ষকে একেবারে একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে নির্বাচন করতে পারলেন। এখানে একটি খেয়াল করতে হবে, সম্রাট অশোক কিন্তু পূর্ব ভারতের প্রথম সর্বভারতীয় সম্রাট। সর্বভারতীয় সম্রাট কিন্তু পূর্ব ভারত থেকে সাধারণত হয় না, আমাদের এই বেল্ট থেকে হয় না। কিন্তু আপনি খোঁজ করে দেখবেন, সেই অশোক আর পরের দিকে ভারতের প্রেসিডেন্ট হয়েছিলেন প্রণব মুখার্জি, এর মাঝখানে কিন্তু বিরাট একটা পূর্ব থেকে হয় না। এই পূর্বের মানুষটা একটা হিংস্র ভারতবর্ষ, একটি রক্তাক্ত ভারতবর্ষ, একটি বর্ণ বিভাজিত ভারতবর্ষ, তাকে ফিরিয়ে আনলেন, সুষ্ঠুভাবে একটি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ করলেন। তাহলে দেখেন এর আগে কি ঘটল? ওই যে বললাম, রাষ্ট্রযন্ত্রে যারা থাকেন তারা কিন্তু জাতিকে পরিচালিত করেন, সমাজকে পরিচালিত করেন, সংস্কৃতিকে পরিচালিত করেন। তারা ইচ্ছা করলে সমাজকে ধর্মান্ধ করেন, তারা ইচ্ছে করলে সমাজকে প্রগতিশীল করেন। অশোকের অন্তত 600 বছর আগে আমাদের এই অঞ্চলে যারা এসেছিলেন, ক্ষমতা দখল করেছিলেন, একটা বহিরাগত জাতি, তাদেরকে শক বলতো। আমরা শকাব্দ বলি না, যারা শকাব্দ চালু করেছিলেন, এই শক জাতি এসেছিলেন কিন্তু আজকের যে ইরান, তুরান, এই বেল্ট থেকে।
এই জাতি খুবই যোদ্ধা এবং হিংস্র জাতি ছিল এবং অত্যন্ত সুচারুভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার মেধা ছিল। ওরা যখন এখানে এলেন, এটা কিন্তু ইতিহাস, শক জাতি এই জাতির উপরে কন্ট্রোল করবার জন্যে, এই জাতির সমতা এবং মমতার সংস্কৃতিটাকে ভেঙে দেবার জন্যে, এই জাতির কর্মমুখরতা নষ্ট করবার জন্যে, যাতে এগুলি নষ্ট করে দিলে জাতির উপরে কর্তৃত্ব করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, এরা করলেন কি, একটা গাছ নিয়ে আসলেন, গাছের বীজ নিয়ে আসলেন। ওই গাছের বীজ এখানে চাষ করলেন, এদেরকে খাওয়ালেন। ওই গাছটার নাম হচ্ছে গাঁজা। গাঁজা কিন্তু শকরা এনেছে, আমার অঞ্চলের না, কিন্তু জাতিকে একটি মানে নেশাগ্রস্ত জাতিতে রূপান্তর করে 600 বছর শাসন করেছে সম্রাট অশোক। কিন্তু এসে কিন্তু এটা আবার বন্ধ করে দিয়েছেন। তাহলে ওটা আর এটার মধ্যে আপনি দেখেন, রাষ্ট্রযন্ত্রে যারা থাকেন তাদের একটা দায়িত্ব কর্তব্য আছে, তারা ইচ্ছা করলে পরিচালিত করতে পারেন। আবার আপনি দেখেন একাদশ শতাব্দীতে বল্লাল সেন যখন ক্ষমতা এসেছেন, সেনরা তো আর বাঙালি ছিলেন না, তারা কর্ণাটকী ছিলেন। এরা এই সমতা মমতার বাংলাটাকে ধর্মের নামে, বর্ণের নামে, জাতির নামে বিভাজিত করলেন। বাংলা কত সাংস্কৃতিকভাবে উন্নত ছিল তার একটি আপনি নমুনা দেখেন। এখানে বাংলায় আমি যে সাল পর্যন্ত বলছি, 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার মেয়েরা তাদের বর নির্বাচন করতেন নিজেরা, স্বয়ম্বর সভা বলতো না, এটা করতেন। বল্লাল সেন এসে কিন্তু উল্টে দিলেন, দিয়ে বললেন না, গৌরী দান, এবার বাবা কন্যা দান করবেন, তারপরে পুরুষ পছন্দ করবে নারীকে। এতদিন ছিল বর, বর হচ্ছে ভগবানের প্রাপ্ত একটা ফল। আর ওরা এসে বল্লাল সেন বললো যে না, এটা হচ্ছে নারীর স্বামী, স্বামী মানে প্রভু, তার উপরে কর্তৃত্ব দিলেন। তাহলে সমাজটা উল্টে গেল না? একটা রাষ্ট্র ক্ষমতায় এসে সমাজ উল্টে দেন। অশোক একরকম করেন আর বল্লাল সেন আরেক রকম করেন। এই যে বল্লাল সেন যা করতে শুরু করলেন, তার ধারাবাহিকতা কিন্তু তুর্কিরা করেছে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি খুন হয়েছিলেন আজকের বানগড়ে, তার কবর আছে। উনি খুন হয়েছিলেন কেন? এই সহিংসতার কারণে, এই সাম্প্রদায়িকতার কারণে, এই ধর্মান্ধতার কারণে। বরঞ্চ ফার্সি ভাষাভাষী ইরানি সুলতান যারা ছিলেন, মোগল যারা ছিলেন, তারা অনেকটা পরিবর্তন করেছিলেন। শ্রী চৈতন্যদেব চেষ্টা করেছিলেন, কিন্তু ইংরেজ এসে আবার রাজনৈতিক কারণে হিন্দু মুসলমানের বিরোধটাকে বাড়িয়ে দিয়েছেন। মেকলে 1813 সালে যে শিক্ষা কমিশনের রিপোর্ট দিয়েছেন, ওখানে খুব সুস্পষ্ট করে তিনি কিন্তু উল্লেখ করেছেন দুই ধর্মের মধ্যে বিরোধ কিভাবে বাঁধিয়ে রাখা যেতে পারে, কিভাবে ভারতীয়দের ভেতরে একটা দালাল শ্রেণী তৈরি করা যেতে পারে। এইরকম অনেক কিছু করে কিন্তু এই জাতিটাকে নষ্ট করেছে। 190 বছরের ইংরেজ শাসন, সেও নষ্ট করেছে। পাকিস্তানের 24 বছর, সেও নষ্ট করেছে। কিন্তু এই 24 বছরের ভেতর দিয়ে একজন বাঙালি, আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষাভিত্তিক জাতীয়তাবাদের ভেতর দিয়ে একটি জাতিকে অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, আমি সাম্য প্রত্যাশী জাতিতে রূপান্তর করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিয়ে দেশটাকে স্বাধীন করলেন। 75-এর পরে আবার উল্টে গেল। এবং 75-এর পরে যারা আসলো, একেবারে এইভাবে বলতে হবে, বিচারপতি সায়েম হলেন রাষ্ট্রপতি, খন্দকার মুস্তাক হলেন রাষ্ট্রপতি, জিয়াউর রহমান হলেন প্রধান সামরিক আইন প্রশাসক, জিয়াউর রহমান পরে রাষ্ট্রপতি হলেন, বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি হলেন। এবং এই কটা মানুষ এবং তার পরবর্তী পর্যায়ে হুসেইন মোহাম্মদ এরশাদ, এত বছরের যে বাঙালির উত্তরণ হয়েছিল সাংস্কৃতিকভাবে, মনোজগতের যে উত্তরণ হয়েছিল, মননের যে ঋদ্ধি হয়েছিল, সেখান থেকে করে উল্টো করে দিলেন। আপনাদের মনে আছে কিনা জানি না, ডক্টর স্বপ্নিলদের মনে থাকবার কথা, পরিকল্পিতভাবে আমাদের সিনেমার নামগুলি বদলে দেওয়া হলো। আমাদের সিনেমা হতো সুতরাং, রূপবান, সিনেমার নাম হলো বাঞ্জারান, সিনেমার নাম হলো হুড়ে আরব। এই যে দেখেন, বিজাতীয় সংস্কৃতি এনে ঢুকিয়ে দেওয়া হলো। আমাদের হোটেলগুলির নাম পরিবর্তন করে দেওয়া হলো। আমাদের বাইজিদেরকে আনা হলো 77-78 সালে যুব সমাজকে নষ্ট করবার জন্য। তখন জেলা ছিল 19টা, প্রত্যেকটা জেলা শহরে কৃষি সংস্কৃতি সপ্তাহের নামে অর্ধনগ্ন নৃত্য দেখানো হলো, হাউজি খেলা হলো, জুয়া খেলা হলো, চরকি খেলা হলো, মদের লাইসেন্স দেওয়া হলো। এইভাবে ধীরে ধীরে একটি জাতিকে নষ্ট করা হলো। সেই জাতির উত্তরাধিকার আজকে লালনের গানের জন্যে তাদের কোনো দরদ হয় না, হাসন রাজার জন্য তাদের কোনো দরদ হয় না, রবীন্দ্রনাথকে চেনেন না, নজরুলকে চেনেন না। আর ওই যে গাঁজার প্যালেস্টাইনিদের জন্য রাজপথে দাঁড়াচ্ছেন, আমি নিশ্চিত যারা দাঁড়াচ্ছেন তার একটা বড় অংশ মুসলমান বলে দাঁড়াচ্ছেন। কিন্তু প্যালেস্টাইনের যুদ্ধ কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের যুদ্ধ নটা, স্বাধীনতার লড়াই, এটা তারা না বুঝেই করছেন। আমার জাতিকে মননের ঋদ্ধি হয়নি, সাংস্কৃতিকভাবে পিছিয়ে দিয়ে এই জাতিটাকে 75 পরবর্তী সরকার আজকে যেখানে এনেছেন, সেখানে
বিচ্ছিন্ন ঘটনা নয়। লালনের 2008 সালে বিমানবন্দরের সামনে যে ভাস্কর্য করা হয়েছিল তাকে ভেঙেছে, বলাকা ভাস্কর্য ভেঙেছিল। তাদেরই উত্তরাধিকার, তাদেরই প্রেতাত্মা, তাদেরই প্রো পাকিস্তানিরা এবং তাদেরই ধর্মান্ধ সাম্প্রদায়িক মৌলবাদী রাজনীতির পৃষ্ঠপোষকরা আজকে যারা বিভিন্ন জায়গায় বসে আছেন তারাই লালনের গানকে নিয়ে ব্যাখ্যা বিদ্রুপ করছেন। রাজা অশোকের কথা বলছিলেন, একদম পরে এসে আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কথা বললেন। কিন্তু এখন ভাবতে হয় যে আরো কতটা এরকম অপেক্ষা করলে এরকম কাউকে পাবো, নাকি নিজেরাই এখান থেকে বের হয়ে আসতে পারবো, দাঁড়াতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে। জি, সেই আলোচনাটা নিয়ে আমি ফিরছি, মাঝখানে একটু ছোট্ট বিরতি নিয়ে নিই। সম্মানিত দর্শক, নিউজটা 21 রাতে হয়েছে সময় একটা ছোট্ট বিরতির। আপনারা নিঃসন্দেহে আলোচনায় থাকবেন, কারণ এই আলোচনা আপনার আমার সবার জন্য অনেক বেশি দরকার। তাই এই আলোচনা থেকে আশা করছি সরে যাবেন না। আবারও ফিরে এলাম নিউজটা 21 রাতের আজকের আয়োজনে। আজকের যে আয়োজন, এই আয়োজনটা আসলে আমাদের একদম মনের ঋদ্ধির আয়োজন বলছিলেন অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী। এবং মননের ঋদ্ধি বাড়াতে না পারলে সমৃদ্ধি আসবে না, সেটাও আমরা পূর্ববর্তী সময়ে যারা আমাদের এই আজকের আয়োজনে ছিলেন বিরতির ঠিক আগ মুহূর্তে তারা শুনেছেন। এবং সেই জায়গাটা থেকে আলোচনা করতেই হচ্ছে কেন আজ আমরা এত বেশি বিভাজিত হচ্ছি। আমি আসবো ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল আপনার কাছে। চমৎকারভাবে তো অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী বললেন, আমি এখন খুঁজতে চাই যে তাহলে কি আমাদের এখন অপেক্ষা করতে হবে যে আমরা ওরকম আবার কোনো শক্তিশালী কেউ এসে সব কিছু একত্রিত করে দিবেন, বা এই জায়গায় একদম সাম্প্রদায়িকতার যেটা রয়েছে বীজ সেটাকে সমূলে উৎপাটন করবেন, সেটা উৎপাটিত হোক আমরা চাই। কিন্তু সেভাবে আসলে কতটা অপেক্ষা করে একজনকে পাওয়া যায় বা সেই নেতৃত্ব আমরা তো সবাই রুখে দাঁড়াতে পারি, আমরা কতটা করছি সেই কাজটা, কতটা আপনি রয়েছেন সম্প্রীতির বাংলাদেশের, কতটা সম্প্রীতি আসলে মিলছে? আমার কাছে কিন্তু মনে হয় যদি আপনি নেতৃত্বের কথা বলেন, সেই নেতৃত্ব কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আছে। বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি টানা মেয়াদে ক্ষমতায় আছে এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার পিতার যোগ্য উত্তরসূরি, এবং এটা আমি তাকে সন্তুষ্ট করার জন্য বলছি না, তিনি অনুষ্ঠান দেখছেন বলে আমার কাছে মনে হয় না। কিন্তু যে কারণে বলা যে তিনি কিন্তু তার বাবার আদর্শগুলো এবং অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করছেন। এখন আমাদের জাতির পিতা মাননীয় প্রধানমন্ত্রীর পিতা তার অবস্থানটা কী ছিল যদি আপনি দেখেন যে যখন পাকিস্তানে পাক ভারত যুদ্ধের পরে আওয়ামী লীগের উপর খড়গ নেমে এসছে, তখন কিন্তু জাতির পিতা বেশি নির্ভর করেছেন সিভিল সোসাইটির উপর, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর উপর। আমার সোনার বাংলা যে আমাদের জাতীয় সঙ্গীত হবে, এই ঘোষণা তো তিনি কোনো আওয়ামী লীগের জনসভায় দেননি। তিনি এটি সঞ্জিদা খাতুনকে বলেছিলেন যে তুমি গানটি গাও। আওয়ামী লীগের কাউন্সিলে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে বঙ্গবন্ধু কেন এই গানটি গাবো, তখন তো বঙ্গবন্ধু ছিলেন, শেখ মুজিব ছিলেন, তখন উনি বলেছিলেন যে এটাকে আমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানাবো। এবং তার উদারতার জায়গাটি দেখুন, তিনি কিন্তু একজন হিন্দু কবির লেখা একটি গানকে জাতীয় সঙ্গীত বানাচ্ছেন। তিনি কিন্তু ওইটা চিন্তা করেন যে একটি মুসলমান দেশ হবে। তিনি কিন্তু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠায় একজন অগ্রণী সৈনিক ছিলেন, তিনি কিন্তু চিন্তা করছেন না যে একজন মুসলমান কবির গানকে আমি বা নজরুলের গানকে আমি জাতীয় সঙ্গীত বানাবো। তাকে কিন্তু চিন্তা করছে, তার কিন্তু সেই উদারতাটা ছিল। আমার কাছে মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে সেই উদারতাটা আছে, এবং তিনি সিভিল সোসাইটিকে লালন পালন সব করার চেষ্টা করছেন। সদ্যই দেখুন এবার যেভাবে বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে, এটি আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে খারাপ লেগেছে। প্রথমে র্যাব, তারপর সোয়াট, তারপর পুলিশ ইত্যাদি ইত্যাদি সময় তো বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরও এবার যেভাবে হয়েছে আমার কাছে মনে হয় যে বহু বছর পরে কিন্তু পহেলা বৈশাখের আয়োজন এবারে ব্যাপক বিস্তৃতি পেয়েছিল। গুলশানের অভিজাত এলাকাতে আমি রাতের বেলা গিয়ে দেখেছি যে গুলশান বনানী বাড়িধার অভিজাত পরিবারের সদস্যরা কীভাবে রাস্তায় বসে আলপনা আঁকছেন, কিংবা আমরা দেখেছি যে হাওরে কত বড় আলপনা আঁকা হয়েছে। আবার তাও দেখেছি ওই আলপনার পানিতে হাওরের মাছ সব মারা যাবে, এই প্রচারণা চালানো হয়েছে। বার্জারকে বলতে হয়েছে যে এর মধ্যে আমরা কোনো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সব কেমিক্যাল ইউজ করেছি। বাস্তবতা হচ্ছে যে প্রচারণা ছিল, কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া ওই গুলশানের অ্যাভিনিউতে কখনোই এতগুলো সম্ভ্রান্ত মানুষ, যেখানে মাননীয় মেয়র, মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, নাম করা লোকজন সব আছেন, এখানে এটা করা সম্ভব হতো না যদি সেই আগের সেই জুজুর ভয় বা সেই মৌলবাদী হুমকিগুলো থাকতো। তো ফলে আমার কাছে এটা মনে হয়েছে যে সেই আগ্রহটা আছে, এখন সেই আগ্রহটাকে বাস্তবায়ন করতে হলে কী করতে হবে, তাহলে সিভিল সোসাইটি এখানে একটা বড় ভূমিকা আছে বলে আমার কাছে মনে হয়। এখন আপনাকে আমি নাম বলতে চাই না, আপনি একটু চিন্তা করে দেখুন তো বাংলাদেশের সিভিল সোসাইটি সংগঠন কয়টি আছে। আপনি অনেকগুলো সংগঠন নাম বলতে পারেন, এর মধ্যে কোনোটি হচ্ছে নাটক বেজ, কোনোটি হচ্ছে সংস্কৃতি বেজ, কোনো হচ্ছে কালচারাল সংগঠন, কোনো মুক্তিযোদ্ধাদের সংগঠন, কিন্তু শুধুমাত্র কোনোটি হচ্ছে বিদেশিদের পয়সা নিয়ে এনজিও ভিত্তিক সংগঠন। কিন্তু একেবারে নিখাদ
সুশীল সমাজের প্রতিনিধিত্বশীল সংগঠন, বাংলাদেশে আপনি 3 থেকে 4টি নাম বলতে পারবেন না, আমি বাজে ধরে বলতে পারি। এর মধ্যে হয়তো সম্প্রতি বাংলাদেশের নাম চলে আসবে, কিন্তু সাংগঠনিকভাবে যদি দেখেন সম্প্রতি বাংলাদেশের বিশাল সাংগঠনিক শক্তির অধিকারী তা কিন্তু না। কিন্তু উচিত ছিল কিন্তু আমাদের এই দেশে এ ধরনের অসংখ্য অজস্র প্ল্যাটফর্ম থাকার। আমাদের সুশীল সমাজে যদি বলেন আমরা কিন্তু অত্যন্ত বিভাজিত, আমাদের শিক্ষকরা অত্যন্ত বিভাজিত। আগে 8টি বিশ্ববিদ্যালয় ছিল, 9টি বিশ্ববিদ্যালয় ছিল, 8জন 9জন লোক হয়তো উপাচার্য হওয়ার দৌড়ে থাকতেন। এখন আমরা শতাধিক লোক উপাচার্য হওয়ার দৌড়ে আছি, আরও 2 শতাধিক লোক উপাচার্য হওয়ার চেষ্টা করছি, আমরা অসংখ্য কমিশনের মেম্বার হওয়ার চেষ্টা করছি, আমরা অসংখ্য জায়গায় অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করছি। আমরা এক ধরনের আপোষের পথে চলে গেছি। এই আপোষটা কিন্তু সরকারের জন্য খারাপ। আমার মনে হয় না মাননীয় প্রধানমন্ত্রী সেটি প্রত্যাশা করেন, হয়তো সরকারি যন্ত্র সেটা প্রত্যাশা করে, কিন্তু যদি সেই সময়টা থাকতো যখন রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হচ্ছে। কিন্তু ডাক্তার স্বপ্নিল, আপনি যেটা বললেন চমৎকার, নিঃসন্দেহে চমৎকার কথা, এবং আপনি নেতৃত্বের জায়গাটাও বললেন। কিন্তু বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রীর কথা আপনি যে বললেন, তিনি একা কি পারবেন? না, আমি সেটাই বলছিলাম। তার সেই জায়গায় সবাই কি তাকে সেইভাবে সাহায্য করছে? যদি করে তাহলে কেন বিভিন্ন সময় এত, যদি বলি যে সেই আর্তনাদ ওঠে? হ্যাঁ, এই যে পুলিশের লোক ধরে নিয়ে গেল সাইবার নিরাপত্তা আইনে, এটা একটা আইন পাওয়া গিয়েছে, সেটার অপপ্রয়োগ হলো কিনা সেটা নিয়ে কথা হচ্ছে। কারণ তিনিও কতটুকু জানেন, একটা লাইন দেখানো হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হয়েছে, সেটা যে কোন গানের লাইন, এই লাইনের এই 2টা লাইনের পরবর্তী লাইনে কি আছে, সেই পরবর্তী লাইন দুটো জানলেই তো তার এই মামলায় যাওয়ারই কথা না, যে এই লোকের নাম হচ্ছে এইটা, তিনি সনাতন ধর্মাবলম্বী, হ্যাঁ, যার কারণে তিনি বোধহয় এই লাইন 2টা ব্যবহার করেছেন। পরের লাইন 2টা তো লালন তো সবার কথাই বলেছেন। আমি সেটাই বলছিলাম, জাত গেল বলে কি আজব কারখানা, এটা তো সেই গানেরই অংশ। আমি সেটাই বলছিলাম যে আমরা খালি কেন সরকারের দিকে তাকিয়ে থাকবো? মাননীয় প্রধানমন্ত্রী যতই চান যে দেশটাকে তার বাবার দেশের মতো করতে, আশেপাশের মেকানিজম দিয়ে ঠিক না, একলা তো করতে পারবেন না। তো সেই মেকানিজম ঠিক রাখার জন্য আমাদের তো সিভিল সোসাইটি মুভমেন্টের দরকার। এর ঘটনার পর আমি তো প্রত্যাশা করেছিলাম যে আমাদের যারা সিভিল সোসাইটির লোকজন আমরা দাবি করি সবাই ঝাঁপিয়ে পড়বো, সবাই প্রত্যেকটা টিভিতে অসংখ্য অজস্র টক শো হবে, আমরা গাজা ভুলে গিয়ে এটা নিয়ে বেশি আলোচনা করব। তা তো হচ্ছে না। এবং আমি সেই জায়গাটাতেই বলছি যে ওই সময় আমাদেরও কিন্তু দায় দায়িত্ব নিতে হবে, আমাকেও নিতে হবে। আমি যদি সম্প্রতি বাংলাদেশের সদস্য সচিব হিসেবে আজকে 21 টিভিতে আমন্ত্রিত হয়ে থাকি, তাহলে আমাকে স্বীকার করতে হবে যে আমার সংগঠনও যথেষ্ট দায়িত্ব পালন করেনি। আমার কাছে মনে হয় যে আমাদের সেই কাজগুলো এখন করতে হবে, না করলে এই দেশটা, আমি সকালে একজনকে বলছিলাম যে আমি যখন বাংলাদেশে ব্যাক করেছিলাম ইংল্যান্ড থেকে পোস্ট গ্রাজুয়েশন করে, তখন আমার ইংল্যান্ডে একটি চাকরি ছিল। আমার বাবা আমাকে বললেন দেশে চলে আসো, এখানে বিসিএসে জয়েন করো। আমি হাসতে হাসতে দেশে চলে আসলাম, লন্ডনে চাকরি ছেড়ে সেটি উপজেলায় যোগদান করলাম। তখন কিন্তু আমার কাছে সেটিকে খুব অস্বাভাবিক বলে মনে হয়নি। এখন আমার ছেলে মেয়েদের কিন্তু বলা লাগবে না যে তোমরা বাইরে পড়তে গেলে চলে এসো, তারা আমাদের মতোই হচ্ছে এবং তারা চাচ্ছে দেশে চলে আসতে। আমি কিন্তু আমার বাবার মতো বলতে ভয় পাচ্ছি যে তোমরা অবশ্যই চলে এসো। আমার বাবা কিন্তু আমাকে বলেছিলেন চলে আসো, তখন কিন্তু বিএনপি শাসন ছিল, তিনি কিন্তু তাও মনে করেছেন যে না, দেশটা একদিন ঠিক হবে। কিন্তু আমি কেন সেই কনফিডেন্সটা পাচ্ছি না? তার জন্য তো আমারও দায়িত্ব আছে। আমার কাছে মনে হয় শুধুমাত্র সরকারকে দোষারোপ না করে আমাদের সবাইকে এখন সেই জায়গাটা নিতে হবে। তাহলে সমাজ, আপনি যেটা বললেন সেই ভীতিটা আসলে আজ আমার মধ্যেও কাজ করে, যে একটা সময় মনে হতো যে এই সরকার হতে পারে যে স্বৈরাচার সরকার যেটা বলা হতো, কিংবা পরবর্তীতে বলা হতো যে না এই সরকার অনেক বেশি এই বান্ধব না ওই বান্ধব না, কিন্তু সরকারে পরিবর্তন হলে একটা ভালো কিছু পাওয়া যাবে। কিন্তু সমাজে যেখানে একদম, অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী আপনার কাছে আসতে চাই, এর চেয়ে ভালো সরকার আমি কি প্রত্যাশা করতে পারি? আমি তো দেখছি না। এবং তখন মনে হয় সরকারের যত পরিবর্তনই হোক কি পরিবর্তন না হোক, ভালো সরকার সমাজ যখন, তখন আমি আমার সন্তানকে বলি না যে এই সমাজে তুমি ফিরে এসে কাজ করো। সেই জায়গাটায় অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী শিক্ষার কথা বলতে চাই। জ্ঞান নাকি মানুষকে উদার হতে শেখায়, যে যত জ্ঞানী সে তত উদার, আর জ্ঞান কম হলে সেখানে এরকম 2টো লাইন শুনেই অনেক কিছু মনে হয়, কারণ পরের জ্ঞান তার নেই। সেই জায়গায় আমাদের শিক্ষা ব্যবস্থা যদি বলি, বা এখন যারা শিক্ষার্থী, এদের নিয়ে একটু শুনতে চাই। না, এইখানে একটা বিষয় আমি আপনার সাথে খুব বিনয়ের সাথে দ্বিমত করি। সকল শিক্ষা মানুষকে উদার হতে শেখায় না, সকল শিক্ষা শেখায় না। এটা আপনাকে কিন্তু একেবারে খুব সুস্পষ্টভাবে মনে রাখতে হবে। মানে সকল জ্ঞান শেখায় না, আমি জ্ঞান ব্যবহার করেছি। কোনো শিক্ষা আছে আপনাকে মূর্খ করে দেবে, কোনো শিক্ষা আছে আপনাকে চাঁদে একজন বিশেষ ব্যক্তিকে দেখতে অনুপ্রাণিত করবে, এটা কিন্তু আপনার মনে রাখতে হবে। আবার কোনো শিক্ষা আছে আপনাকে উদার করবে। এখন বিষয়টা হচ্ছে সংস্কৃতির শিক্ষা, শিক্ষাটা হচ্ছে প্রগতিশীল শিক্ষা, বিজ্ঞান মনস্ক শিক্ষা। সেই শিক্ষাটা আমাদের দেশে আছে।
এই সরকার একটি অসাধারণ কাজ করেছেন, সেটি হচ্ছে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত শিল্প সংস্কৃতি নামে একটি বিষয় অন্তর্ভুক্ত করেছেন, যার মধ্যে নাট্যকলা আছে, চিত্রকলা আছে, অভিনয় কলা আছে, সঙ্গীত কলা আছে, ইত্যাদি আছে। কিন্তু ঘটনাটা কি হচ্ছে, আমি রাষ্ট্রের কাছে দাবিটা করছি, আমি কিন্তু সরকার শব্দটা অত ব্যবহার করিনি, আমি দাবিটা করছি রাষ্ট্রের কাছে। এই রাষ্ট্রকে কিছু দায়িত্ব নিতে হবে। আর আমি স্বপ্নিলের সাথে একমত, আমরা যাদেরকে সুশীল সমাজ বলছি, আমরা যারা মুক্ত বুদ্ধি সম্পন্ন প্রজন্মের কথা বলছি, আমরা যাদেরকে বলছি প্রগতিশীল মানুষ, জ্ঞানী মানুষ, আপনার ভাষায় শিক্ষিত মানুষ, তাদের কিছু দায় দায়িত্ব আছে। খেয়াল করেন, 1961 সালে যখন রবীন্দ্রনাথের জন্মশতবর্ষের অনুষ্ঠান হচ্ছে, বঙ্গবন্ধু কিন্তু তখন বঙ্গবন্ধু না, শেখ মুজিবুর রহমান। শিল্পীরা যখন দাবি তুলেছে যে না, আমরা রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ করব এবং পাকিস্তানে কোনো বাধা মানব না, তিনিও নেমেছেন, রাজনীতিবিদও নেমেছে। খেয়াল করতে হবে, লুকাসের একটি অসাধারণ কথা আছে, বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, সমাজতাত্ত্বিক লুকাস বলছেন, সংস্কৃতিটা হচ্ছে লক্ষ্য, রাজনীতিটা হচ্ছে উপায়। তা আমার সাংস্কৃতিক লক্ষ্য এই জাতি কিন্তু নির্ধারণ করে দিয়েছে আমার মীমাংসিত 71-এ, লক্ষ্যটা কিন্তু ঠিকই আছে। এখন রাজনীতিটা বিভ্রান্ত হয়েছে, ওই বিভ্রান্ত হয়েছে কিন্তু ঐতিহাসিক কারণে, যেগুলি আমি একটু আগে বলেছি। সেটাকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে সংস্কৃতির রাজনীতি যারা করছেন তাদেরকে অত্যন্ত তৎপর হতে হবে। এক্ষেত্রে আপনি খেয়াল করতে হবেন, সাংস্কৃতিক কর্মীর যেমন রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে, তেমনি রাজনৈতিক কর্মীর সাংস্কৃতিক অঙ্গীকার থাকতে হবে। এই যুগলবন্দী যদি না হতে পারেন, এই জুতোবদ্ধতা যদি না হতে পারে, তাহলে কিন্তু এগোয় না। আমাদের ঘাটতিটা ওখানে হয়েছে। শিক্ষা কারিকুলাম, শিক্ষানীতি সেটি প্রগতিশীল, কিন্তু প্রায়োগিক জায়গায় গিয়ে আমরা ভুল করছি, কারণ যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা সকলে প্রগতিশীল নন। পুলিশ বিভাগের কথা আমি যতটুকু দেখেছি, এই লাইন দুটো যে লালনের, ওরা সেটা বোঝেওনি, ওরা ভেবেছে একটা হিন্দু ইসলাম ধর্মের বিরুদ্ধে লিখেছে। তার মানে সমস্যাটা কোথায় আপনি চিন্তা করেন। তাহলে যারা আইন প্রয়োগকারী সংস্থায় আছেন, যারা জাতিকে শিক্ষিত করবার দায়িত্ব নিয়েছেন, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা কিছু আছে সমাজের, সকলের দায় দায়িত্ব আছে, তারা কেউই কোনো রকমভাবে ঠিকমতো তার দায়িত্বটা পালন করছেন না। এই পালনটা যদি করতে পারেন, তাহলে 61-তে যেমন রবীন্দ্রনাথকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল, সম্ভব। আবার দেখেন, সংস্কৃতি কর্মীরা সোচ্চার হয়েছিলেন, কিন্তু পারেননি রাষ্ট্র ক্ষমতার জন্যে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেদিন মারা গিয়েছিলেন, সেদিন 1976 সালের 29শে আগস্ট ছিল, 27শে আগস্ট না, সেদিন তাকে দাফন করানি যা ঘটেছিল, ঠিকই কিন্তু ওই কড়া শাসনের মধ্যে সুশীল সমাজ কিন্তু দাঁড়িয়েছিল, প্রতিবাদ করেছিল, কিন্তু রাষ্ট্রযন্ত্র ছিল না। আজকে সরকার নয়, রাষ্ট্র প্রগতিশীল ভূমিকায় আছেন, প্রগতিশীল নীতি তার আছে, অথচ মানুষ এগোচ্ছে না। খেয়াল করতে হবে, এই সকল আন্দোলন হচ্ছে রেলের দুটো লাইনের মতো, একটি যদি এলোমেলো হয় ট্রেনটা পড়ে যাবে। আমাদের এলোমেলো হয়ে গিয়েছে, এটাকে আবার আনতে হবে। এখন স্বপ্নের কথা বলি, আশার কথা বলি, হতাশ হবেন না। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি থেকে শুরু করে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 300 বছরে বাঙালি অর্থে, বৃত্তে, সকল কিছুতে ধ্বংস হয়ে গিয়েছিল, মূল্যবোধ সব কিছু নষ্ট হয়েছিল। ডক্টর দীনেশ চন্দ্র সেন তার বৃহৎ বঙ্গ বইটির মধ্যে বলছেন যে বৃহৎ বঙ্গ এখন সংকীর্ণ বঙ্গ হইয়া গেল, আর যে জাতির এত ঐশ্বর্য ছিল সে কাঙালে রূপান্তরিত হলো। এই জাতিকে ফিরিয়ে আনলেন কে? শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব বাঙালিকে জাগ্রত করলেন, হিন্দু মুসলমানের ঐক্য সাধন করলেন। এবং সেই সময় যারা, রাজনীতি তো আজকের মতো ছিল না, সেই সময় যারা রাষ্ট্রযন্ত্র ছিলেন, ঠিক ওই সময় নুসরত শাহ ক্ষমতায় ছিলেন, তিনিও হলেন চৈতন্যদেব আর নুসরত শাহ, সুলতান নুসরত শাহ, যুগপৎ আন্দোলনের ভেতর দিয়ে বাঙালি সমাজকে আবার প্রগতিশীলতার ধারায় ফিরিয়ে এনেছিলেন। আজকে আমি অনিবার্য মনে করছি সেইটি। আপনি খেয়াল করতে হবে, আমাদের সমাজ বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে 12 ভূঁইয়াদের ঈসা খাঁর বাবা, তিনি তো হিন্দু ছিলেন, তিনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন? এগুলি কিন্তু খেয়াল করতে হবে। তারা কিন্তু ছিলেন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের, ওখানে কেন কি ঘটলো এগুলি কিন্তু আপনাকে দেখতে হবে। কিংবা আবার আজকে আপনাকে বলি, জালালউদ্দিন মাহমুদ শাহ, তিনি কিন্তু মুসলমান ছিলেন না, তিনি হিন্দু ছিলেন, আমার সুলতান ছিলেন। আবার শ্রী চৈতন্যদেবের যে প্রধান সহচর শ্রী হরিদাস ঠাকুর, তিনি কিন্তু হিন্দু ছিলেন না, মুসলমান ছিলেন। তার মানে এই সমন্বয়টা তো ছিল, এই সমন্বয়টা ছিল। শ্রী চৈতন্যদেব সমন্বয় করেছিলেন যে আমি বাঙালির কথা যদি বলি, তাহলে আমার প্রধান শিষ্য একজন মুসলিম হোক না, ক্ষতি কী হয়েছে? আবার
যদুনাথ মনে করেছেন রাজ্য শাসনের প্রয়োজনে আমি একটি ইসলাম ধর্মাবলম্বীদের আরবীয় নাম নেই, জালালউদ্দিন মাহমুদ শাহ নাম নেই, ক্ষতি কি? এই যে ঔদার্য আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন, উদারতার পথ আজ সংকীর্ণ হয়ে গিয়েছে। এই সংকীর্ণ পথ থেকে জাতিকে ফেরাবার জন্যে রাষ্ট্র এবং ডক্টর স্বপ্নিলের ভাষ্য অনুযায়ী সুশীল সমাজ সকলের যুগপদ লড়াইটা শুরু করতে হবে, যেমন হয়েছিল শ্রী চৈতন্যদেব এবং সুলতান নুসরত শাহ যুগপথভাবে। আজকে সেই যুগপথ লড়াইয়ের জন্য আমরা স্বপ্ন দেখতে চাই। উত্থাপন এবং চমৎকারভাবে সেটা উপস্থাপন তাতে আমাদের মনে আসলে আশার সঞ্চারই করে যে এখনো সেই অর্থে অনেক বছর পার হয়ে যায়নি। আপনি ৩০০ বছরের কথা বলছিলেন, সেভাবে হিসেব করলে আসলে সামনের দিনে হয়তো ভালো কিছু আসবে। আমি একদম শেষের দিকে চলে এসেছি, ছোট্ট করে ডাক্তার স্বপ্নে আপনার কাছে জানতে চাই, অনুভূতিই বা মানুষের এত ঠুনকো কেন হবে? সেটা যে ধর্মেরই হোক, যে অল্পতেই অনুভূতিতে আঘাত লাগে। এটা একদল মানুষের আঘাত লাগবে। আমার কাছে মনে হয় বৃহত্তর মানুষ এখন খুব বেশি উদাসীন। তারা এসব ব্যাপারে ঢুকতে চায় না। তারা মনে করে যে আমি ভালো আছি, আমার এসব ব্যাপারে ঢোকার দরকার নেই। খুব অল্প কিছু মানুষ কিন্তু এই জিনিসগুলোকে ডিকটেট করে। যখন আপনার সুনামগঞ্জের হাওড়ে একটা ঘটনা ঘটছে কিংবা ওই নাসিরনগর একটি ঘটনা ঘটছে, অল্প কিছু মানুষ কিন্তু জড়িত। অল্প কিছু মানুষ ভাঙচুর করছে, অল্প কিছু মানুষ আগুন জ্বালাচ্ছে, পুরো দেশ কিন্তু ঝাঁপিয়ে পড়ছে না, দেশব্যাপী কিন্তু রায়ট হচ্ছে না। অর্থাৎ আসার জায়গাটা সেটাই। এবং গাজার মধ্যেও কিন্তু আমি আসার জায়গাটা দেখি যে বাঙালি কিন্তু বাঙালি আছে, কিন্তু আমাদের বৃহত্তর মানুষ, আমাদের মধ্যবিত্ত যারা ৭১-এ নেতৃত্ব দিয়েছে, তার আগের ২৪ বছর নেতৃত্ব দিয়েছে, প্রগতিশীল আন্দোলনে ছিল, যারা ৬১-তে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করতে দেয়নি, সেই মানুষগুলো এখন বেশি উদাসীন হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে আমাদের নজর দিতে হবে। এটা অসম্ভব কিছু না। আর একটু খালি বলি যে স্যার যেটা বলছিলেন যে শিক্ষা, আমাদের যে খুব উদারমুখী শিক্ষা, তাই আমার মনে হয় এটি আমাদের কত শতাংশ ছাত্রছাত্রীকে ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের যে ইংলিশ মিডিয়ামের শিক্ষা ব্যবস্থা কিংবা আমাদের যে কাওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, দুটো কোনোখানেই কিন্তু বাঙালি আনার কোনো জায়গা নেই। তো সেটিকেও তো আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের রাষ্ট্রের কাঠামো জানতে হবে। না তো আমরা কিন্তু খালি কাওমি মাদ্রাসা থেকে দোষ দিচ্ছি, আমরা তো ইংলিশ মিডিয়ামকে ভুলে যাচ্ছি। সেখানে কিন্তু আপনি ৪৭ ইতিহাস পড়বেন, মহাত্মা গান্ধী জাতির পিতা জানবেন, শেখ মুজিবের কথা শুনবেন না। এগুলোর দিকে তো নজর দেওয়ার সময়। এখানেও আসলে সুনির্দিষ্ট শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিনা আমরা কোনো জায়গায়, সেটাও একটা ভাববার বিষয়। এবং আমি যখন অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী আপনি দ্বিমত পোষণ করেছিলেন, এবং আমি যেটা আমার ছোটোবেলায় দেখেছি, আমার শৈশবে, যে জ্ঞান অর্জন বা জ্ঞানী তাদেরকেই আমরা বলতে দেখেছি, আমাদের যারা ছিলেন একেবারেই অগ্রজ তাদের কাছে, যে সত্যিকার অর্থেই যারা জ্ঞানী, সমস্ত জ্ঞানের সমন্বয় ঘটিয়েই যিনি জ্ঞানটা অর্জন করেছেন সেই জ্ঞানী, সেখান থেকে জ্ঞানী ব্যক্তি মানেই উদার, এরকম বলা হতো। তখন কিন্তু বোধহয় এরকম সুনির্দিষ্ট ছিল না তিনি একটি বিষয়ের উপরই শুধু জ্ঞানটা অর্জন করবেন, অর্জন করে চাঁদে চলে যাবেন, কিন্তু অন্যান্য জ্ঞান বা সংস্কৃতির জ্ঞান তার থাকবে না। সেই জায়গা থেকে শব্দটা প্রয়োগ, এবং বলতেই হচ্ছে তাহলে অনুভূতি ঠুনকো নয়, তাহলে অন্য কোনো উদ্দেশ্যই এর পেছনে কাজ করছে কিনা ছোট্ট করে আপনাকে শুনে নিয়ে আজকে শেষ করতে হবে। না, বিষয়টা হচ্ছে আপনি যখন গভীরে না যাবেন জি, তখন অনুভূতিটা আপনার ঠুনকো হবে, কিন্তু আপনি যখন গভীরে যাবেন তখন আপনার অনুভূতি কিন্তু ঠুনকো হবে না। আমি খুব সংক্ষেপেই বলি যে ধরেন আমরা রিলিজিয়ান যাকে বলছি, যেটা ধর্মমত, আমরা তার বাংলা করেছি ধর্ম। ধর্মের ৩টা বিষয় থাকে, সকল ধর্মের, সারা পৃথিবীতে যে ১১৩৫টি প্রধান ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের ৩টা বিষয় আছে। একটি হচ্ছে বিলিফস অফ রিলিজিয়ান, ধর্মের বিশ্বাস, আমার আল্লাহ একজনের ভগবান, এটা বিশ্বাস, এটা স্বতন্ত্র হবে। দ্বিতীয়টা হচ্ছে রিচুয়ালস অফ রিলিজিয়ান, কৃত্য, ধর্মের কৃত্য, এটাও আলাদা হবে, একজন পূজা করবে, একজন নামাজ পড়বে। কিন্তু ধর্মের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফিলসফি অফ রিলিজিয়ান, অর্থাৎ দর্শন, সেটা হচ্ছে মানব কল্যাণকর, যেটা প্রধান হওয়ার কথা ছিল। আমরা কিন্তু প্রধানটাকে ফেলে দিয়ে প্রথম দুটো নিয়ে বাড়াবাড়ি করছি বলেই ঠুনকো হচ্ছে। কিন্তু আমরা যদি আমার জাতির ভেতরে আবার সেটা জাগিয়ে তুলতে পারি, তুমি যে ধর্মমতে আছো না কেন, যত মত তত পথ, কিন্তু মূল বিষয়টি হচ্ছে মানব কল্যাণ, জাতির কল্যাণ, ভাগ্যের পরিবর্তন, জাতির ভাগ্যের পরিবর্তন, সকল পরিবর্তনের জন্য আমি ধর্মের দর্শনটাকে সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে, কিন্তু চমৎকারভাবেই বললেন। তাহলে গভীরের কথা বললেন তো, ওই তৃতীয় স্তর পর্যন্ত যেতে হবে, আর না গেলে হয়তো সেই উপলব্ধি বোধ আমাদের মধ্যে জন্মাবে না। আজকে আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী আপনাকে, সেই সাথে ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ছিলেন, ধৈর্য ধরে এই আয়োজনের সাথে কথাগুলো শুনেছেন। সত্যিকার অর্থেই মননের ঋদ্ধি ঘটাতে হলে সেই তৃতীয় স্তরে প্রবেশ করাই বলি, সকল জ্ঞান অর্জন করে জ্ঞানের জায়গাটায় একদম ঋদ্ধ হওয়ার কথা বলি, সেটা হতেই হবে। না হলে কিন্তু ঠুনকোই থেকে যাবে উপলব্ধিবোধ, এবং উপলব্ধিবোধের যখন ঠুনকো অবস্থাটা তৈরি হবে তখন বিদ্বেষ তৈরি হবে, হানাহানি তৈরি হবে, এবং তখনই আমাদের সমাজে এই ধরনের পরিস্থিতির উদ্ভব ঘটবে। সেই উদ্ভূত পরিস্থিতিতে আমরা যেন আর না পড়ি প্রত্যাশা রেখে শেষ করছি আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।